শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্য থেকে নেওয়া গল্প তিন বন্ধুর উপাখ্যান। গল্প পাঠে পার্থপাল চৌধুরী। জয়মণিপুরে টেলিফোন আছে, বিদ্যুতের আলো নেই। নদী পেরিয়ে মোটর গাড়ি আসার কথা তো দূরে থাক, ঠিকঠাক গরুর গাড়িও চলার মতো রাস্তা নেই। ফুড ফর ওয়ার্কও এই জলা অঞ্চল চেনে না। তবু এখানে টেলিফোন থাকে কি করে? আছে বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের মন ভালো থাকলে টেলিফোন ঝিলিং ঝিলিং করে বাজে। আবার বিজ্ঞান ভুলে গেলে 2-3 মাস টেলিফোনের ঘুম। রাত 11:15 কোঅপ অফিসে টেলিফোন বেজে উঠল। মাঠ কোটাখানির একটি ঘরে বদন দাস শোয়ে। তার মানে এই নয় যে বদন দাস এই অফিসের দিনরাতের কর্মী, সেরকম কেউ নেই। বদন দাসের বাড়িতে লোক অনেক, জায়গা কম, তাই সে রাত্রে এখানেই থাকে। তারও শোয়া হলো, আর অফিস ঘরটা পাহারাও হলো। ঘুম থেকে উঠে টেলিফোন ধরে বদন দাস ওপারের কথা কিছুই বুঝতে পারল না। সেও হ্যালো হ্যালো বলে, ওপার থেকেও হ্যালো হ্যালো। তখন সে বলল, আপনি ধৈর্যেন স্যার, আপনি ধৈর্য থাকেন, আমি মাস্টার মশাইরে ডেকে আনতেছি। মাস্টার মশাইয়ের বাড়ি 5-7 মিনিটের পথ। বদন দাস প্রথমে টর্চ খুঁজে পায় না। এমনই অভ্যেস যে টর্চ ছাড়া রাত্রে বাইরে বেরোতেও সে পারে না। বালিশের পাশে রাখা ছিল টর্চটা। কখন যে গড়িয়ে পড়ে গেছে খাটের নিচে তা সে টেরও পায়নি। সারাদিন গরম, কিন্তু রাতের হাওয়ায় এখনো শিরশিরে ভাব। প্রথম বর্ষণের আগে সাপগুলো সাধারণত গর্ত থেকে বেরোয় না। তবু অভ্যেসবশত পায়ে ধপ ধপ শব্দ করে বদন দাস চলে, আর আপন মনে একটা গান গুনগুনায়। কথা কইও না, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান নিদ্রা গিয়েছেন। মাস্টার মশাইয়ের কোয়ার্টারে আলো জ্বলছে দেখে বদনের অস্বস্তি চলে যায়। উনি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়েন। পড়াশুনো শেষ করে মানুষ চাকরি করতে যায়, তারপরও কারো রাত জেগে পড়াশোনা করার মন থাকে? বিচিত্র। ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান নিদ্রা গিয়েছেন, কথা কইও না, কথা কইও না। গোসাবা এসেছিল কলকাতার থিয়েটার পার্টি। একবার শুনলেই গানের সুর মনে থাকে বদনের। মাস্টারমশাই, মাস্টারমশাই, মাস্টারমশাই। কোঅপারেটিভের মেয়েদের তাঁতে বোনা কাপড়ের লুঙ্গি পরে বেরিয়ে এসে পরিমল মাস্টার জিজ্ঞাসা করলেন, কী রে? বদন দাসের মুখে টেলিফোনে বৃত্তান্ত শুনেই পরিমল মাস্টারের বুকের মধ্যে 2-4 লহমার জন্য ঢাকের শব্দ বেজে উঠল। প্রথম প্রতিক্রিয়াটা ভয়ের, তারপর প্রত্যাশার। পাঞ্জাবিটা গায়ে চাপাবার কথা ভুলে গিয়ে শুধু হাওয়াই চটি পায়ে গলিয়ে তিনি বললেন, চল। কোয়ার্টারের সামনের কঞ্চির কেটে হাত দিয়ে তিনি আবার থমকে দাঁড়িয়ে বললেন, একটু দাঁড়া। ফিরে গিয়ে চার্লি চ্যাপলিনের মতন দ্রুততম ভঙ্গিতে খাটের তলা থেকে টেনে বার করলেন একটা লোহার তরঙ্গ। তার ডালাটা খুলে ভিতরের অনেক কাগজপত্রের মধ্যে হাত চালাতে লাগলেন অন্ধের মতন। সিগারেটের প্যাকেট আর দেশলাই। বাক্সটা বন্ধ করে খাটের তলায় আবার ঠেলে দিয়ে উঠে দাঁড়াতেই দেখলেন মাঝখানের দরজার কাছে এসে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী সুলেখা।
সব কিছু ব্যাখ্যা করে বোঝাবার সময় নেই বলে তিনি টেলিফোন এসছে এই বলে দৌড়ে বেরিয়ে গেলেন। 5 দিন আগে কঠোর প্রতিজ্ঞা করেছিলেন সিগারেট ছেড়ে দেবেন। তখন প্যাকেটে মাত্র 6টা সিগারেট। প্রথমে ভেবেছিলেন প্যাকেটটা ছুঁড়ে ফেলে দেবেন খালের জলে। তারপর ভাবলেন পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট না করে ভূগোলের টিচার বিনোদবাবুকে দিয়ে দিলেই তো হয়। তাও দেননি। বাড়িতে সিগারেট নেই, পকেটে সিগারেট কেনার পয়সা লাগবেন না বলেই সিগারেট খাওয়া হবে না, এর মধ্যে বীরত্বের তো কিছু নেই। সিগারেট আছে তবু খাচ্ছেন না, এটাই আসল পরীক্ষা। সেই জন্যই টিনের তোরঙ্গের মধ্যে রেখেছিলেন। কিন্তু এইসব সংকটের সময় একটা সিগারেট না খেলে বড় অসহায় লাগে। মেয়ে থাকে লেডি বেরবন কলেজের হোস্টেলে। ছেলে ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেবে, তাই আছে মামা বাড়িতে। ওদের কারোর কোনো বিপদ হয়নি তো? প্রথমেই মনে আসে এই কথাটা। কিরে, কে টেলিফোন করেছে নাম বলেনি? বুঝলাম না মাস্টারমশাই, খালি এক নাগাড়ি হ্যালো হ্যালো, আর বললি এক্ষুনি মাস্টারমশাইরে ডেকে আনো, ঘুমিয়ে পড়লেও ডেকে তুলবে। সেই জন্যই তো এত রাত্রে আমি ছুটে এলুম। কটা বাজে এখন মাস্টারমশাই? এই 11টা হবে। এত জরুরি ডাক শুনেই আশা নিরাশার দ্বন্দ্ব। 1,70,000 টাকার একটা স্কিম দিয়েছিলেন সরকারকে, সেটা পাস হয়ে গেছে। গত মাসে রাত 9:30টার সময় একজন টেলিফোন করে জানিয়েছিলেন যে চিফ সেক্রেটারি তার পরের দিন এদিকে আসবেন। সেরকম কেউ? জেনিভাতে কোঅপারেটিভ মুভমেন্টের উপরে একটা সম্মেলন হচ্ছে, কি যেন বলছিল। জয়মণিপুরে এত ভালো একটা কাজ হচ্ছে, পরিমল মাস্টারের যাওয়া উচিত। টেলিগ্রাম অফিস থেকে অনেক সময় টেলিফোনে খবর জানায় ছোট শালিকা নতুন রেজিস্ট্রি বিয়ে করেছে। খোকন বা মিতুর হঠাৎ কোনো অসুখ। না না, এই তুই কি যেন গান গাইছিলি রে বদন, ভালো করে কর তো। কথা কইও না, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান নিদ্রে গিয়েছেন। আর কথাগুলো মনে নেই মাস্টারমশাই। বেশ ভালো গান তো, পুরোটা শিখলি না? এই তুই যেন আর কি একটা গান গাস, কি সোনার বরণী। ও হ্যাঁ 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 মাস্টারমশাই। সোনার বরণী মেয়ে বলো কার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। সোনার বরণী মেয়ে বলো কার। কাঠের সিঁড়িতে ধূপ ধূপ শব্দ করে দুজনে উঠে এলো উপরে। পরিমল মাস্টার সব রকম উত্তেজনা দমন করে যতদূর সম্ভব শান্তভাবে বললেন, হ্যালো। কোনো উত্তর নেই, লাইনও কাটেনি। ওপাশে ঝনঝন ঝেঁকো ঝেঁকো শব্দ পাওয়া যাচ্ছে, বিলেতি বাজনা। পরিষ্কার বিস্ময়ের রেখা ফুটে উঠল তার কপালে। তিনি হ্যালো হ্যালো বলে যেতে লাগলেন। হ্যালো হ্যালো হ্যালো। নিজের উপস্থিত বুদ্ধি সম্পর্কে ঈষৎ গর্বের ভাব আছে পরিমল মাস্টারের। তিনিও ব্যাপারটা বুঝতে পারলেন না। দেরি দেখে যে টেলিফোন করেছিল সে রিসিভারটা রেখে অন্য কোথাও গেছে হয়তো। কিন্তু কে, কোথা থেকে ফোন করলো? সুন্দরবনের এই নিশুতি পাড়াগায় যন্ত্র মারফত ওই বাজনার শব্দ যেন মনে হয় অন্য কোনো গ্রহ থেকে আসছে। এবার হঠাৎ ওদিক থেকে কেউ রিসিভার তুলে বলল, হ্যালো, কাকে চান? এবার রাগ হলো পরিমল মাস্টারের। তিনি কড়া গলায় বললেন, আমি কারোকে চাই না, আমাকে কেউ একজন টেলিফোনে ডেকেছে। আপনি কোথা থেকে? ও ধরুন। আরও একটু পরে ওপার থেকে একজন কেউ প্রচণ্ড চিৎকার করে বলতে লাগলো, হ্যালো হ্যালো হ্যালো। পরিমল মাস্টার বলল, আপনি কাকে চাইছেন?
ওপার থেকে উত্তর এলো, কে পরিমল? বাপ রে বাপ, এতক্ষণ লাগে? আমি অরুণাংশ বলছি রে। পরিমল মাস্টারের বুক খালি করা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কলকাতা শহরতলির একই স্কুলে, একই ক্লাসে, একই বেঞ্চিতে বসে পড়তো 3 বন্ধু। ক্লাস 7 থেকেই একসঙ্গে, সুশোভন, অরুণাংশু আর পরিমল। অরুণাংশু অত্যন্ত লাজুক, সুশোভন জেদি আর দলপতি ধরনের, আর পরিমল টিপিক্যাল ভালো ছাত্র। সে কতকাল আগেকার কথা, 30-32 বছর তো হবেই। স্বভাবে আলাদা আলাদা হলেও ওই 3টি স্কুলের বন্ধু ছিল একেবারে হরিহর আত্মা। স্কুলে সিরাজউদ্দৌলা নাটকের অভিনয় হলো, সুশোভনই তার নায়ক এবং পরিচালক। পরিমল লর্ড ক্লাইভ, কারণ তার ফর্সা রং আর ইংরেজি উচ্চারণ ভালো। অরুণাংশুকে দেওয়া হয়েছিল সামান্য দূতের পাঠ, তাও সে পারেনি, রিহার্সালেই নাকচ। সময় মানুষকে কত বদলে দেয়। সেই সুশোভন, অরুণাংশু আর পরিমল এখন কোথায়? ম্যাট্রিকে স্টার এবং স্কলারশিপ পেয়েছিল পরিমল। সুশোভন কোনো রকমে 1st ডিভিশন আর অরুণাংশু 2nd ডিভিশন। কলেজে এসে 3 বন্ধুর ছাড়াছাড়ি। অরুণাংশু মতীন্দ্র কলেজে পড়তে গেল সায়েন্স নিয়ে। সুশোভনও সায়েন্স, কিন্তু প্রেসিডেন্সি কলেজে। আর যেসব কলেজে ছেলে আর মেয়ে একসঙ্গে পড়ে, সেরকম কোনো কলেজে পরিমলের পড়া হলো না, তার বাবার আপত্তি। তাই স্কলারশিপ পেয়েও সে স্কটিশ বা প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারল না। সে আর্টস পড়তে গেল সুরেন্দ্রনাথে। যার যেখানেই কলেজ হোক, প্রত্যেক দিন বিকেলবেলা 3 বন্ধুর দেখা হবেই, কলেজ স্ট্রিট কফি হাউসে। ইন্টারমিডিয়েটের পর সুশোভন গেল শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে। অরুণাংশু কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে ফেল করে আত্মহত্যা করতে গেল। তাতেও ব্যর্থ হয়ে এবং কোনো রকমে কম্পার্টমেন্টালে পাশ করে অরুণাংশু কলেজ বদলে সেন্ট পলসে এলো বিএসসি পড়তে। আইএতে বাংলা ও ইংরেজি দুটোতেই ফার্স্ট হয়ে পরিমল সিটি কলেজে ফ্রি ছাত্র হিসাবে বিএতে ইকোনমিক্সে অনার্স নিল। এই 3 ছাত্রের জীবনের গতি কোন দিকে যাবে তা এই সময়েও ঠিক করে বলা কোনো জ্যোতিষী কেন, বিধাতারও অসাধ্য ছিল। যেবার অরুণাংশু আত্মহত্যা করতে যায়, সেবারই অরুণাংশুর প্রথম কবিতা ছাপা হয় পরিচয় পত্রিকায়। পরিমল তখন থেকেই রাজনীতির দিকে ঝোঁকে। আর প্রেসিডেন্সি কলেজে ঢোকার পর থেকে সুশোভন বড় লোকের মেয়েদের পেছনে ঘোরাঘুরি অভ্যেস করে এবং নিজের সাজ পোশাকের প্রতি অত্যধিক নজর দেয়। নিজের ডিজাইনে দর্জির কাছ থেকে বানানো নিত্য নতুন কায়দার শার্ট তার গায়ে। কোনো রকমে বিএসসি পাস করে কবিতা লেখা ছেড়ে দিয়ে অরুণাংশু কাজ নিল এক কারখানায়, যে কারখানার নামে তখনও ব্রিটিশের গন্ধ। এমএতে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র পরিমল তখন ছাত্র নেতা, সুশোভন হবু ইঞ্জিনিয়ার এবং ডন জুয়ান। পরিমলের মধ্যে প্রেমিকের ভাব কখনো দেখা না গেলেও 6th ইয়ারে উঠেই সে গোপনে বিয়ে করে সহপাঠিনী সুলেখাকে। তার বিয়ের সময় ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একমাত্র অনুপস্থিত ছিল অরুণাংশু। সে তখন দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে এবং কারখানার চাকরি ছেড়ে দিয়েছে। ইঞ্জিনিয়ার হিসাবে তেমন কিছু কৃতিত্ব দেখাতে পারেনি সুশোভন। কয়েক বছর এখানে ওখানে অভিজ্ঞতা কুড়িয়ে সে চলে যায় নাইজেরিয়ায়। তার মধ্যেই অরুণাংশুর পরপর 3টি কবিতা দেশ পত্রিকায় ছাপা হয়ে রীতিমতন সাড়া জাগিয়েছে। শত শত কবিদের মধ্যে থেকে এক লাফে উপরে উঠে এসছে অরুণাংশু। বিনীত ও লাজুক অরুণাংশুর
সে সময়কার কবিতার বৈশিষ্ট্য ছিল অত্যন্ত হিংস্র ও অসভ্য শব্দ ব্যবহার। MA ফাইনাল পরীক্ষা দেবার আগেই সুলেখার সঙ্গে জেলে যায় পরিমল। জেলে বসেই সে অরুণাংশুর কবিতা পড়ে অবাক হয়েছিল। বাংলায় কোনোদিন ভালো নম্বর পায়নি অরুণাংশু, সে এমন কবিতা লিখতে পারে। সুশোভন আর অরুণাংশুকে এখন বাংলার সকলেই এক ডাকে চেনে। বাংলা ছাড়িয়ে আরও দূরে গেছে তাদের খ্যাতি। অরুণাংশুর জীবনযাপনের নানান সত্য মিথ্যে কাহিনী লোকের মুখে মুখে ঘোরে। কোথায় সেই লাজুক কিশোর? এখন সে দারুণ উগ্র ও অহংকারী। কথায় কথায় লোকের সঙ্গে মারপিট বাধায় এবং মদ্যপানের রেকর্ডে ইতিমধ্যেই সে মাইকেল মধুসূদনকেও ছাড়িয়ে গেছে। যারা তার কবিতার ভক্ত তারাই তার হাতে মার খেতে ভালোবাসে। নাইজেরিয়া গিয়ে সুশোভন প্রবাসী ভারতীয়দের নিয়ে একটা শৌখিন নাটকের দল গড়েছিল। ভারতে ফিরে এলো সে পুরোপুরি নাট্যকার হিসেবে। বেতার নাট্য প্রতিযোগিতায় প্রথম হয়ে সে প্রথমে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তারপর সে গড়ল নিজের দল। এখন সে প্রগতিশীল নাট্য আন্দোলনের পুরোধা। সুশোভনের পরিবর্তন আরও বিস্ময়কর। সেই উৎকট সাজ পোশাকে আগ্রহী ডন জুয়ানের সামান্য চিহ্নও খুঁজে পাওয়া যায় না তার মধ্যে। স্ত্রী ও দুটো সন্তান থাকলেও সুশোভন এখন অনেকটা যেন গৃহী সন্ন্যাসীর মতন। খদ্দরের পাজামা ও পাঞ্জাবি ছাড়া কিছুই পরে না। নাট্য প্রযোজনার অবসরে বা অবসর করে নিয়ে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় দেশের মানুষের সমস্যার গভীরে পৌঁছাবার জন্য। তার কথাবার্তার মধ্যেও ফুটে ওঠে ব্যাকুল অনুসন্ধানীর সুর। শান্তিগোপালের যাত্রাদল যেবার রাশিয়ায় যায় নিমন্ত্রণ পেয়ে, সেবারই এক সেবা সংস্থার আমন্ত্রণে সুশোভন তার পুরো নাটকের দল নিয়ে ঘুরে এলো আমেরিকা ও কানাডায়। তার সাম্প্রতিক নাটকটিতে ছিল ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী মার্কিন দেশের প্রতি সমালোচনা ও কঠিন ব্যঙ্গ বিদ্রুপ। পরিমলের বাবার খুব আশা ছিল যে ছেলে IAS পরীক্ষা দেবে। পরিমল জেল খেটে আসায় সে সম্ভাবনা ঘুচে গেল। তার উপরে আবার ছাত্র অবস্থাতেই অসবর্ণ বিয়ে। এসবের জন্য পরিমলের বাবার ধরল কথা না বলা রোগ। পরের বছর পরিমল কোনো ক্রমে MAটা পাস করে। পরিমল আর সুলেখা বাসা ভাড়া করল বরানগরে। বেহালায় একটি কলেজে পরিমল যোগ দিল লেকচারার হিসাবে, আর দক্ষিণেশ্বরের একটা স্কুলে সুলেখা। তবে রাজনীতির সঙ্গে সুলেখা জড়িয়ে রইল বেশি করে। দ্বিতীয়বার গর্ভবতী অবস্থায় একাই জেলে গিয়ে সুলেখা ছাড়া পায় ঠিক তার প্রথম সন্তানের জন্মের 1.5 মাস আগে। এক স্কুলের এক ক্লাসের এক বেঞ্চের 3 জন ছাত্রের মধ্যে একজন খ্যাতিমান নাট্যকার ও পরিচালক, অন্যজন বিশিষ্ট কবি। অথচ বাংলায় সবচেয়ে ভালো ছাত্র ছিল পরিমল। কিন্তু লেখার দিকে না গিয়ে অন্তত কোনো মন্ত্রী বা লোকসভা কিংবা বিধানসভায় বিরোধী দলের উল্লেখযোগ্য নেতা হলেও মানানসই হতো। কিন্তু পরিমল সেদিকে গেল না। সক্রিয় রাজনীতি করার বদলে পরিমল আস্তে আস্তে হয়ে উঠল তাত্ত্বিক। সে পড়ুয়া মানুষ। মিছিলে গিয়ে চিৎকার কিংবা মাঠে গিয়ে আগুন ঝরা বক্তৃতা দেওয়ার চেয়ে সে ঘরোয়া বৈঠকে অর্থনৈতিক এবং রাজনৈতিক তত্ত্ব বিশ্লেষণ করতেই ভালো পারে ও ভালোবাসে। তাত্ত্বিকরা থাকে পেছনের দিকে, ক্যাডাররা সকলে তাদের চেনে না। তবু এই অবস্থাতেই পরিমল সন্তুষ্ট ছিল। সুলেখা তো অন্তত প্রত্যক্ষ রাজনীতিতে আছে। ভেতরে ভেতরে যে কবে পরিবর্তন ঘটতে শুরু করেছে তা পরিমল নিজেও ঠিক টের পায়নি প্রথমে। সাংসারিক জীবনে প্রবেশ করার পর দুটি ব্যাপার গুপ্ত কাঁটার মতন পরিমলকে সর্বক্ষণ একটু একটু পীড়া দিত। বরানগর থেকে সেই বেহালায় কলেজে পড়াতে যাওয়া, এই যাওয়াতে শুধু সময় নয়, জীবনী শক্তিরও অনেকটা খরচ হয়ে যায়।
প্রতিদিনের বিরক্তি, অথচ বাড়ি পাল্টানো যায় না নানান কারণে। বড়নগরের বাড়ি থেকে সুলেখার স্কুল আছে, সুলেখার বেশি সময় দরকার। অনেক চেষ্টা করেও এদিকে কাছাকাছি কোনো কলেজে চাকরি পায়নি পরিমল। হোমরা চোমরা কারুকে ধরাধরি করে নিজের জন্য চাকরি জোটাবে সেরকম মানুষই পরিমল নয়। তাছাড়া এমএতে তার রেজাল্টও ভালো হয়নি, সাধারণ সেকেন্ড ক্লাস। সুলেখা তো আর এমএ পরীক্ষা দিলই না। বাড়িটা বদলানো দরকার ছিল নানা কারণে, কিন্তু এদেশে চাকরিজীবীদের সন্তান জন্মালে আয় বৃদ্ধি হয় না, যদিও খরচ বেড়ে যায়। মিতু আর খোকন যখন জন্মে গেছে, বাড়ি পাল্টানো মানেই বেশি ভাড়া। প্রফুল্ল সেনের আমলের ডামাডোলের সময় কলকাতার বাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেল। তারপর লাফাতে লাগলো 3 গুণ 4 গুণের দিকে। দুখানা ঘর, একটা বারান্দা, আলাদা বাথরুম, রান্নাঘর, দোতলায় মোটামুটি খোলামেলা, ভাড়া 175, ছাড়লেই অন্তত 400। ও বাড়ির বাড়িওয়ালা অবশ্য পরিমলদের উঠিয়ে দেওয়ার জন্য কোনো চক্রান্ত করেনি। লোকটা জানতো যে ওই স্বামী স্ত্রী দুজনেই রাজনীতি করে, ওদের পেছনে জোর আছে। তবু এই বাড়িওয়ালার জন্যই পরিমলের মনে হতো, যদি এ নরক ছেড়ে অন্য কোথাও যাওয়া যায়। লোকটির অন্য কোনো দোষ নেই, দেখা হলেই হেসে হেসে কথা বলে। তবু ওই ব্যক্তিটি অসম্ভব রকম অমার্জিত। যখন তখন পরিমলের সামনে লোকটা ফ্যাত করে শিকনি ঝাড়ে, ওয়াক ওয়াক শব্দ তুলে গায়ের জোরে থুতু ফেলে। একতলার উঠোনে খোলা নর্দমার কাছে দাঁড়িয়ে বাঁ দিকের ধুতি উড়ু পর্যন্ত তুলে পেচ্ছাপ করে। সুলেখা এসব গ্রাহ্য করে না, কিন্তু পরিমল কিছুতেই সহ্য করতে পারে না এমন অমার্জিত কোনো মানুষকে। লোকটা তার নিজের বাড়ি নোংরা করছে, তাতে তার বলারই বা কি আছে? রাস্তায় দাঁড়িয়ে লোকটা কদর্য অশ্লীল ভাষায় অন্যদের সঙ্গে কথা বলে, সব নাকি রসিকতা। কিছু বলতে পারত না বলেই পরিমলের বেশি কষ্ট। তার সব সময় ভয়, যদি তার ছেলেমেয়েরা এসব দেখে শেখে। সুলেখার সময় কম বলে পরিমলই বেশি নজর রেখেছিল মিতু আর খোকনের ওপর। সময় পেলেই সে ওদের নিয়ে পড়াতে বসেছে। সে জানতো মাস্টার দম্পতির পুত্রকন্যা, ওরা যদি ভালো রেজাল্ট না করে, স্টাইপেন্ড স্কলারশিপ না পায়, তাহলে ওদের বেশি দূর পড়ানো সম্ভব হবে না। বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা মানুষকে শুধু মূর্খই করে, এই স্লোগান তখন উঠতে শুরু করেছে। তত্ত্বের দিক থেকে এ কথা পরিমল মানেও বটে, কিন্তু তার ছেলে মেয়েদের স্কুল ছাড়িয়ে পড়া বন্ধ করে দেওয়ার কথা সে চিন্তাও করতে পারে না। এই বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার এক একটি যন্ত্র হইতো সে আর সুলেখা জীবিকা সংগ্রহ করেছে। শুধু বেহালার দূরত্ব বা বাড়ি না পাল্টাবার জন্যই নয়, ভেতরে ভেতরে অন্যভাবেও ক্ষয়ছিল পরিমল। দলের বৈঠকে নীরস তাত্ত্বিক আলোচনাতেও একসময় ক্লান্ত হয়ে উঠেছিল সে। এর চেয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো অনেক ভালো। মাটিতে পা দিয়ে হাঁটা, নদীর ধারে বা গাছতলায় বসা মানুষকে তার নিজের পরিবেশ পাওয়া। বিবাহিত জীবনের 11 বছর পূর্ণ হবার পর পরিমল একদিন অপ্রত্যাশিতভাবে সুলেখাকে জিজ্ঞাসা করল, সুন্দরবনের জয়মণিপুরে একটা এক হাই স্কুলে 2 জন টিচারের চাকরি খালি আছে, তুমি যাবে? 5 মিনিট কথা বলেই সুলেখা অনেকটা বুঝে ফেলল। স্বামীর মনে এই নিঃস্বতার দিকটার সন্ধান সে বিশেষ নেয়নি। সে পাল্টা প্রশ্ন করল, তুমি পারবে? ইন্টারভিউ দিতে গেল দুজনেই। সেই প্রথম ক্যানিং থেকে লঞ্চে চেপে ওদের সুন্দরবন দেখা। অনেকটা যেন বেড়াতে যাবার ভাব। স্বামী স্ত্রীতে একসঙ্গে বেড়াবার সুযোগ এরকম বিশেষ হয়নি। গোসাবার ভাতের হোটেলে গরম গরম ভাত আর পাতলা ঝোল খেতেও খুব মজা লেগেছিল। অসুবিধা হলো পরিমলকে নিয়ে। স্কুলের MA পাস শিক্ষকরা কলেজে সুযোগ নেবার জন্য
ব্যাকুল হয়ে থাকে। আর পরিমল কলেজ ছেলে স্কুলে আসতে চায় কেন? ব্যাপারটা একটু সন্দেহজনক নয়? স্কুলে রাজনীতিতে ঢোকার ব্যাপারে সবাই তখন চিন্তিত, অর্থাৎ সবাই সতর্ক, অন্য পার্টির লোক যাতে ঢুকে না পড়ে। পরিমল জবাব দিয়েছিল, খুব ছেলেবেলায় আমি গ্রামে কাটিয়েছি, তারপর টানা 25-30 বছর শহরে। এখন আমার আবার গ্রামে এসে থাকতে ইচ্ছা করে। হেডমাস্টার মশাই সদাশিব ধরনের, অর্থাৎ ভালো মানুষ কিন্তু অকর্মণ্য। তিনি পরিমলের মুখের ভাব দেখে আন্দাজ করলেন এই লোকটির কাঁধে অনেক ভার চাপানো যাবে। স্বামী স্ত্রী দুজনেই যখন আসতে চায় তখন সহজে চলে যাবে না বলেই মনে হয়। হেডমাস্টার বলে, এদিকে আসতে চাইছেন? বাজার অঞ্চলের মানুষজন চেনেন? থাকতে পারবেন তো এদের সঙ্গে? দক্ষিণী মানুষদের সম্পর্কে লোক কি বলে জানেন না? পরিমল বলে, যেখানে যাই মানুষের সঙ্গেই তো থাকতে হবে। গ্রাম ভালোবাসে, নেচার লাভার, নেচার লাভার। তা কবিতা টবিতা লেখেন নাকি মশাই? ক্লান্তভাবে পরিমল বলেছিল, না, আমি জীবনে এক লাইনও কবিতা লিখিনি। তারপর এখানে কেটে গেছে 10 বৎসর। এখন ক্যানিং থেকে মোল্লাখালী, এর মধ্যে পরিমল মাস্টারের নাম জানে না এমন কেউ নেই। মানুষের সঙ্গে মিলে মিশে কাজ করবার এতখানি শক্তি বা উৎসাহ যে তার মধ্যে নিহিত ছিল, পরিমল তা নিজেও জানতেন না। এখানেও লোকে ফরাত করে শিকনি ঝাড়ে, শব্দ করে গয়ের তোলে, পেচ্ছাপ করে যেখানে সেখানে। তবু পরিমলের খারাপ লাগে না। অল্প চেনা লোককে তুই বলতে একটুও আটকায় না তার। এখানে পোশাকের বাহুল্য নেই, মুখের ভাষাটাও বদলে নিয়েছেন। প্রথম প্রথম লোকের মুখে নির্দোষী শুনলে বলতে নির্দোষ বলো, অলসকে কেউ আয়েসি বললে তার কানে লাগতো আয়েসি, মনে তো পরিশ্রমী। এখনও সব চুকে গেছে। এই যে বদন, ও কিছুতেই সমবায় বলবে না, সব সময় বলবে সাম্বায়। পরিমল ওর পিঠ চাপড়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, তাতেই চলবে। কি ব্যাপার অরুণাংশু, এত রাতে? পরিমল প্রশ্নটি করেছিল। ওপার থেকে অরুণাংশু বলে, তোর ওখানে সুশোভন গিয়েছিল গত সপ্তাহে, আমায় বলিসনি কেন? পরিমল বলল, সুশোভন তো নিজে থেকেই হঠাৎ এসেছিল। অরুণাংশু বলে, শালা, আমায় বাদ দিতে চাস? পরিমল তখন তাকে প্রশ্ন করে, কোথা থেকে কথা বলছিস? অরুণাংশু জানায়, পার্ক স্ট্রিট থেকে। সুশোভনের সঙ্গে তোর বেশি খাতির। ওসব নাটক ফাটক আমি গ্রাহ্য করি না, বঙ্গের গ্যারিক, একদিন একটা থাপ্পড় কষাবো। পরিমল বলে, তুই কি বলছিস অরুণাংশু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে আসার পর প্রথম 5 বছর পরিমল কারোর সঙ্গেই যোগাযোগ রাখেনি। কলকাতায় গেলেও বন্ধুদের সঙ্গে পারতপক্ষে দেখা করতেন না। সকলের ধারণা হয়েছিল সপরিবারে পরিমল অজ্ঞাতবাসে গেছে। রাজনৈতিক সহকর্মীরা 2-1 জন এখানে আসতে চাইলেও পরিমল বিশেষ উৎসাহ দেখাননি, এড়িয়ে গেছেন। সুশোভনকেও ডাকেননি। কুমিরমারির হাটে সুশোভনের সঙ্গে এক দারুণ বৃষ্টিবাদলার সন্ধ্যায় হঠাৎ দেখা। সুশোভন নিজেই একা ঘুরতে ঘুরতে সেখানে এসে পড়েছিল। দুজনই দুজনকে দেখে বিস্ময়ে বলে উঠেছিল, আরে, যেন জঙ্গলের মধ্যে লিভিংস্টোন ও ক্যানলির সাক্ষাৎকার। তারপর থেকে সুশোভন মাঝে মধ্যেই আসে, 2-3 দিনের জন্য গ্রামের মধ্যে হারিয়ে যায়, ফিরে এসে পরিমলের কোয়ার্টারে পুরো একদিন ঘুমোয়। অরুণাংশু একবার এসেছিল গত বছর, সেই সূত্র ধরে কয়েকজন সাংবাদিক। সুন্দরবনে বেড়াবার নামে দল বেঁধে শহরের লোকের এখানে আসা পরিমল মাস্টারের একেবারেই পছন্দ নয়। ক্রমশ তার মনে এই বিশ্বাসটা দানা বাঁধছে যে
শহরের ছোঁয়াচটাই এই সব জায়গার পক্ষে খারাপ। পার্ক স্ট্রিটের আলোর রাজ্যে বসে থেকে অরুণাংশু বোধ হয় কল্পনাই করতে পারছে না যে এখানে একেবারে ঘোর ঘুট্টি অন্ধকার। ওখানে বাজছে বিলিতি বাজনা, এখানে ঘ্যাঁ ঘোঁ শব্দে ডাকছে কোলা ব্যাং। মদের টেবিলে অরুণাংশুর বন্ধুরা এক সন্ধ্যাবেলা যা খরচ করবে তাতে এখানকার একটি পরিবারের 1 মাস সংসার চলে যায়। একটি পরিবার না দুটি পরিবার। অরুণাংশু আরও কিছুক্ষণ টেলিফোনে রাগারাগি করল, তারপর ঘোষণা করল আগামী রবিবারে সে এখানে আসছে। মুরগি ফুরগি কিছুই চাই না, শুধু মাছ, টাটকা মাছ খাওয়ালেই হবে। আপত্তি জানিয়েও কোনো লাভ নেই। বিখ্যাত লোকদের অনেক রকম যোগাযোগ থাকে। হয়তো অরুণাংশু ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো লঞ্চ নিয়ে এসে উপস্থিত হবে। অরুণাংশু তা পারে। অরুণাংশু, তুই আসবি, খুব ভালো কথা, শুধু একটা অনুরোধ করব, সঙ্গে বেশি লোকজন আনিস না, পরিমল বলে। তা শুনে অরুণাংশু বলে, যদি বউ বাচ্চা নিয়ে আসি? পরিমল বলে, তাহলে তো আরও ভালো কথা। সুলেখাও বলছিল, হা 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 হা, গুড নাইট মাই বয়, গুড নাইট। এই বলেই অরুণাংশু লাইনটা কেটে দেয়। শেষকালে অমন হেসে উঠল কেন অরুণাংশু? এর মধ্যে হাসির কি খুঁজে পেল? পরিমল ভাবল, আমরা সবাই মধ্যবয়স্ক হয়ে গেছি, অরুণাংশুর মধ্যে খানিকটা ছেলে মানুষই রয়ে গেছে এখনো। হয়তো কবিতা লিখতে গেলে বা কিছু সৃষ্টি করতে গেলে বুকের মধ্যে বোধ হয় শৈশবটাকে জাগিয়ে রাখতে হয়। গত বছর এসে অরুণাংশু যেমন জ্বালিয়েছিল খুব, সেরকম একটা ব্যাপারে অবাকও করেছিল। অরুণাংশুর বায়নাক্কার শেষ নেই। সঙ্গে নিয়ে এসেছিল 5 জনকে। দিনের মধ্যে 10-12 বার চায়ের হুকুম, তাছাড়াও সর্বক্ষণ এটা চাই ওটা চাই। গ্রামের একটি মাত্র দোকানে যা সিগারেট ছিল তা মাত্র 2 দিনে অরুণাংশু বলতে গেলে একাই সব শেষ করে ফেলেছিল। তারপর নৌকায় করে একজন লোককে পাশের গ্রামের হাটে পাঠাতে হলো সিগারেট আনবার জন্য। অরুণাংশু এখানে যাতে মদ্যপান না করে সেজন্য কাকুতি মিনতি করেছিলেন পরিমল মাস্টার, কিন্তু অরুণাংশু শোনেননি। তার উপর 2টো কাঁচের গ্লাস ভেঙেছে এবং খালি বোতলটা রাত্রির অন্ধকারে ফাঁকা মাঠ ভেবে ছুড়ে দিয়েছে মেয়েদের হোস্টেলের কম্পাউন্ডে। এরকম মূর্তিমান উপদ্রব পরিমল মাস্টার এখানে চান না। ফিরে গিয়ে সুন্দরবনের গ্রামের পটভূমিকায় অরুণাংশু একটা ছোট গল্প লিখেছিল। সে গল্পটা পড়ে পরিমল মাস্টার বিস্মিত না হয়ে পারেনি। একেবারে এখানকার গ্রামের নিখুঁত ছবি। সমস্যার খুব গভীরে সে ঢুকতে পারেনি, হয়তো সে চেষ্টাও করেনি, কিন্তু চমৎকার ছবি ফুটিয়ে তুলেছিল। অরুণাংশু গ্রামে ঘুরল না, লোকজনের সঙ্গে ভালো করে মিশল না, শুধু আড্ডা দিয়ে আর মদ খেয়ে চলে গেল। তবু সে এত সব জেনে গেল কি করে? তবে কি ওদের এক ঝলক দেখেই চিনতে পারল সে? এরই নাম কি অন্তর্দৃষ্টি? অরুণাংশুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় অন্যমনস্কভাবে পরিমল মাস্টার প্যাকেটের সব কটা সিগারেটই শেষ করে ফেলেছিলেন। এবার তিনি বদনকে বললেন, একটা বিড়ি দে বদন। বদন বিড়ি বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো মাস্টারমশাই? না রে পাগল, আমি ঠিক গান গাইতে গাইতে চলে যাব। পরিমল মাস্টারের স্টকে একটাই মাত্র গান, আগুন আমার ভাই, আমি তোমার জয় গাই। এক এক সময় এই গানকেই তিনি প্রেম সঙ্গীতের মতন খুব ভাব দিয়ে গান। তখন তার চোখ দুটি আধো বোঝা হয়ে যায়। সুলেখা জেগে আছেন, থাকবেনই তো। কৌতূহল চেপে মানুষ ঘুমোতে পারে না। সব শুনে তিনি বললেন, এর থেকে খারাপ খবরও তো হতে পারত।
একবার সিগারেট খেতে শুরু করায় পরিমল মাস্টারের মুখ সুলসুল করছে আর একটা সিগারেটের জন্য। অথচ উপায় নেই, এখন যত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায়। পরিমল মাস্টার মশারি তুলে বিছানায় ঢুকে পড়লেন, আর সুলেখা গেলেন শিয়রের কাছে জানলাটা বন্ধ করতে। তখনই তিনি শুনতে পেলেন কান্নার আওয়াজটা। বাইরের অন্ধকারে নিঃসাড়ে পড়ে আছে পৃথিবী। আলো নেই, তাই কোনো ছায়া নেই, সেই জন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। এর মধ্যে কান্নার আওয়াজ কেমন যেন অপ্রাকৃত মনে হয়। একজন নয়, দুজন নয়, অনেকের কান্না। সুলেখা একটু মনোযোগ দিয়ে শুনে মুখ ফেরালেন। পরিমল বলল, কি? সুলেখা উত্তর দিল, কারা যেন কাঁদছে। এখন তো সাপকোপের দিন নয়। মশারির ভিতর থেকে বেরিয়ে আসতে একটু দ্বিধা করলেন পরিমল মাস্টার, তবু বেরুতেই হলো। তিনি বুঝতে পারলেন আওয়াজটা আসছে নদীর ওপার থেকে। বাতাসের তরঙ্গে একবার জোর হচ্ছে, একবার ক্ষীণ। গানের সুর বলেও মনে হতে পারে। অতি দ্রুত 3-4 রকম কারণ ভাববার চেষ্টা করলেন পরিমল মাস্টার, তবু পরিষ্কার কিছু বুঝতে পারলেন না। মাথাটা ঠিক মতন কাজ করছে না, খুব যেন ক্লান্তি এসে ভর করেছে চোখের মাথায়। জানলার কাছ থেকে সরে এসে কাতরভাবে বললেন, আমার বড্ড ঘুম পেয়েছে, এত রাতে করবার কিছু নেই, জানলাটা বন্ধ করে দাও, আমি একটু ঘুমাই। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্য থেকে নেওয়া গল্প 3 বন্ধুর উপাখ্যান। গল্প পাঠে পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ, গল্পটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবং লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।